একটা ছেলে ছিল, আর ছিল তার ভাই। দাদা যেমন সুপুরুষ, ভাই তেমনই মিষ্টি। দাদার নাম সম্রাট, ভাইয়ের নাম সুরত। মা বিদেশিনী, বাবা উড়িষ্যায় একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ছাত্রাবস্থায় ফিনল্যান্ডে পড়তে গিয়ে এক মহিলার সঙ্গে আলাপ হয়ে শেষ পর্যন্ত তাকে বিবাহ করে দেশে ফিরে আসেন। তাদের দুই ছেলে, সম্রাট আর সুরত। সম্রাট রোগা, ছিপছিপে, বড় বড় চোখ, লম্বা। সুরত 5 বছরের ছোট, কিন্তু তার চেহারা তার মায়ের মতো। সোনালি চুল, ফর্সা গা, সুন্দর সুগঠিত চেহারা। দুই ভাই একটা স্কুলে পড়ে। রথযাত্রার দিন খুব মজা। তারা তখন তাদের গ্রামের বাড়িতে গেছে। সুরত বলল ও ধুতি পরবে, দাদাকেও পরতে হবে। বাবা দুটি ধুতি দিলেন, সুরথেরটা নীল, সম্রাটেরটা সাদা। দুজনেই পটপট করে পরে ফেললো কাপড়টা। সুরতকে অবশ্য সম্রাট পরিয়ে দিল। সারাদিন ঘোরাঘুরি হবে, তার আগে বাবা দুজনের ছবি তুলে দিলেন। সেদিন তো মজা হলো। সুরত ফিরে এসে ছবিগুলো নিয়ে বসলো। নিজের ছবিটা অনেকক্ষণ ধরে এডিট করলো। এআই দিয়ে খুব কায়দা করে নিজেকে সাজাতে লাগলো। এবার দাদার ছবিটার পালা। সম্রাটের মোটেই এসবের ইচ্ছে নেই, কিন্তু ভাইয়ের অনুরোধ না রাখলে হয়। শুধু ভাই একটাই অনুরোধ রাখলো দাদার, ছবিটা সাদা কালো রাখা হলো। প্রচুর এআই দিয়ে এডিট করে ছবিটা শেষ পর্যন্ত সম্রাটের পছন্দ হলো। সুরত ছবিটা তার কম্পিউটারে রেখে দিল। দুই ভাই ডকুমেন্টারির পোকা। বিশেষ করে রেলের ভিডিও দেখতে তাদের খুব ভালো লাগে। কাছের কলিঙ্গ রেল মিউজিয়াম সহ বেশ কিছু দেশ বিদেশের রেল মিউজিয়াম তাদের দেখা। সেসব দেখতে গিয়েই একদিন সম্রাট একটা চ্যানেলের খোঁজ পেল। একটি ডকুমেন্টারি ফিনল্যান্ডের রেল মিউজিয়াম নিয়ে তৈরি। মা যেহেতু সে দেশের, তাই তার বেশ মজা লাগলো পুরোটা দেখতে। ভাইকেও দেখালো। সুরত তো খুব এক্সাইটেড। কে বানিয়েছে এটা? দেখা গেল টুচ ডকুমেন্টারি কোম্পানির সভাপতি শ্রয়ন বসু এটা বানিয়েছে। তার বয়স যদিও খুব বেশি নয়, সম্রাটের বয়সই হবে। সুরত বদ্ধপরিকর, ওর সঙ্গে ভাব করতে হবে। সম্রাটের কুণ্ঠা হচ্ছে, কিন্তু সুরত কারোর ধার ধারে না। সে দুম করে একটা কমেন্ট করে বসলো। তার যে ডকুটা খুব পছন্দ হয়েছে সেটা সে প্রমাণ করে ছাড়বেই। ইংরেজি এবং অজস্র ভুল ভরা বাংলা ভাষায় কমেন্ট করে সে সেই ইউটিউবারকে প্রশংসা করলো। সে যে শিগগিরই তার মতো ডকুমেন্টারি বানাবে এটা বলতেও ছাড়লো না। এবং সেই ইউটিউবার উত্তর দিল। সে খুশি হয়েছে সুরথের মন্তব্যে এবং নিমেষে ভাব হয়ে গেল দুজনের। নানা ডকু দেখে বুঝে না বুঝে নানা রকম মন্তব্য করে এবং তার কাছে রেসপন্স পেয়ে সুরত তো ভারী খুশি। তার নতুন একজন দা হয়েছে। ঠিক পরের দিন ভাই গেছে মাঠে খেলতে। ফুটবল খেলছে এক বন্ধুর সঙ্গে। সাদা শার্ট আর নীল হাফ প্যান্ট। বেশ জমেছে খেলা। খেয়ালও করেনি ওরা যে মেঘ করেছে। এমন সময় বৃষ্টি পড়তে শুরু করলো টিপ টিপ করে। ওরা তাও খেলছে। এমন সময় বৃষ্টিটা বাড়লো। ওর বন্ধু টাটা করে বেরিয়ে পড়লো, কারণ ওর বাড়িটা একটু দূরে। সুরত গাছের তলায় দাঁড়ালো। বৃষ্টি থামলে আর একটু খেলে যাবে। হঠাৎ কি বিকট আওয়াজ! ভাই চমকে উঠল, কিন্তু কিছু বোঝার আগেই ওর পিঠে আর মাথায় ভয়ঙ্কর জোরে কি একটা পড়ল। ভাই কিছু বোঝারও সুযোগ পেল না। গাছটা ওর গায়ে ভেঙে পড়েছিল। ও পড়ে গেল। শেষ মুহূর্তে একবার মা বলল, তারপর আর কিছু বলার সুযোগ পেল না। ভাই মরে গেল। বাড়িতে তো কেউ যায় না, কিন্তু সন্ধে হলেও ভাই বাড়ি ফিরছে না কেন? ঝড় থামলে দাদা আর বাবা বেরোলো ভাইকে খুঁজতে। মাঠের কাছে এসে তারা স্তম্ভিত হয়ে গেল।
বিরাট গাছটা পড়ে আছে, আর তার তলায় রক্তে মাখামাখি হয়ে শুয়ে আছে একটি শিশু। সাদা শার্টটা লাল হয়ে গেছে। বাবা আর দাদা তাড়াতাড়ি তাকে তুলে হাসপাতালে ছুটলেন, কিন্তু আর আশা কোথায়, ভাই তো কখন মরে গেছে। দাদা কাঁদতে কাঁদতে গিয়ে বাড়ি ফিরে মাকে জানালো। মা কিন্তু এক বিন্দু অশ্রু ফেললেন না, তিনি শুধু চুপ করে বসে রইলেন। পরদিন ভাইকে ফুল সাজানো খাটে শুইয়ে ওরা কোথায় নিয়ে চলে গেল। দাদা শুধু বাড়িতেই বসে রইল থুম হয়ে। পরের দিন মা কাজে বসলেন। এক এক করে সমস্ত ভাইয়ের কাছের ও দূরের বন্ধুদের ইমেল করতে লাগলেন যে এই ব্যাপার। মা পুরো ঘটনায় একবারও কিন্তু কাঁদেননি, কারোর কাছে একটু দুঃখ করেননি, শুধু চুপচাপ করে কাজ করে গেছেন। একে একে সবাইকে তিনি খবরটা জানালেন। কেউ উত্তর দিল, কেউ বা এতই হতবাক হয়ে রইল যে উত্তর দিতেই ভুলে গেল। সব বন্ধুদের কাছেই মনে হলো জগৎটা শূন্য হয়ে গেছে। এই বন্ধুদের তালিকায় সেই দাও ছিল। এদিকে দাদার অবস্থা সঙ্গীন। সকাল থেকে কাছা পরে বসে আছে, মাঝে মাঝেই ডুকরে কেঁদে উঠছে। হঠাৎ মাথায় খুন গেল চেপে। চোখ পড়লো বারান্দাটার দিকে। 10 তলায় তাদের ফ্ল্যাট। আকাশ, গাছ, শহর দেখা যাচ্ছে। চুলায় যাক। দাদা দৌড়ে গেল, ঝাঁপ দিল বারান্দা থেকে। বাবা মা ঘরেই ছিলেন, তারা কিছুই করতে পারলেন না। দাদা, কে যেন ডাকলো। দাদা ধীরে ধীরে চোখ খুলল। চোয়ালটা ভেঙে গেছে, পাঁজরে বোধহয় একটা হাড়ও আস্ত নেই। কিন্তু হঠাৎ চারপাশে যেন আলো জ্বলে উঠল। ও কি, ওই সামনে কে দাঁড়িয়ে? সোনালি চুল, ফর্সা গা, সুন্দর চেহারা, পরনে নীল ধুতি। এ যে ভাই! হাতটা বাড়িয়ে দিয়েছে সে। এ কি, কোথায় গেল তার সেই মলিন কাঁচা চাদর? কোথায় তার ভাঙা চোয়াল, ভাঙা রক্তাক্ত দেহ? এই যে তার সেই রথযাত্রার ধুতিটা তার কোমরে জড়িয়ে। দাদা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একবার দেখে নিল তার দোমড়ানো মোছড়ানো দেহটার দিকে, তারপর মুখ ফিরিয়ে নিল। ভাই দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে আছে। দাদা দৌড়ে গেল তার দিকে। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরল। তারপর দুজনে হাত ধরে রওনা দিল একটা আশ্চর্য আলোর দিকে। পেছনে পড়ে রইল জগৎ সংসার। তারা মিলিয়ে গেল সেই আলোতে। তারপর কেটে গেল আরেকটা মাস। দাদার কাছে খবর পৌঁছলো। মা জানিয়ে দিলেন সমস্ত কথা। ভাইয়ের কথা তো আগেই বলেছিলেন, এবার দাদার খবরটাও দা জানলো। দা বিহ্বল হয়ে পড়ে রইল। তার কাছে সব শেষ মনে হতে লাগলো। কিন্তু হঠাৎ তার মুখে একটা আলো এসে পড়ল, সূর্য আকাশে। দার মনে হলো ওই সূর্যের মধ্যেই যেন কোথাও দুটো ছায়া দাঁড়িয়ে আছে, একটা রোগা লম্বা আর একটা একটু ছোট। দা মনে মনে সংকল্প করলো সে আরো ভালো করে কাজ করবে, আরো উন্নতি করবে এবং সারা জীবন আনন্দ করবে। ওরা তো চলে গেল, যেখানেই গেল নিশ্চয়ই আনন্দই করবে। দা পড়ে রইল পেছনে। তবু সেও আনন্দ করতে লাগলো, কারণ ওরাও তো আনন্দ করতেই চাইতো।